আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখে অনেকেই ভাবছেন যে হঠাৎ নতুন কি খবর নিয়ে এলাম। এই পোস্টটা দেওয়ার আগে আমি 10 বার চিন্তা করেছি এবং নানান জায়গা থেকে কনফার্ম করেছি যে এটা কতটা সঠিক। তারপর 3-4টে জায়গা থেকে আমি সঠিক খবরটা যখন পাওয়ার পর তারপর আমি পোস্টটা করলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ঘটনাগুলো আমি বলবো সেগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কিন্তু ধরতে পারিনি। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন। এই ঘটনাকে আপনি যদি বর্তমান ঘটনা আসতে চান তাহলে আপনাকে পিছিয়ে যেতে হবে প্রায় 2-2.5 বছর আগে। তখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। একদিন উনি বললেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ আমাকে বলেছেন যে সেন্ট মার্টিন যদি দ্বীপ যদি তাদের নামে লিখে দিই, তাদেরকে দিয়ে দিই, তাহলে পরে আমি এখানে সমস্যাবিহীন ভাবে আমি রাজত্ব চালিয়ে যেতে পারবো, শাসনযন্ত্র চালিয়ে যেতে পারবো, কিন্তু দেশকে আমি বিক্রি করব না। তাতে যদি আমার ক্ষমতাচ্যুত হতে হয় আমি ক্ষমতাচ্যুত হব। সেই সময় আপনারা দেশে খুব যাতায়াত করতেন, তখন ডোনাল্ড লু খুব যাতায়াত করতেন এবং পিটার হাস তিনি ওখানে ছিলেন রাষ্ট্রদূত। পিটার হাসকে তিনি চাকর বাকরের মতো জ্ঞান করতেন, পিটার হাসকে পারতে দিতেন না। ডোনাল্ড লু এরপরেতে নানান রকম কারসাজি করেন এবং বিভিন্ন জায়গায় টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে একটা রেজিম চেঞ্জ করেন। এই রেজিম চেঞ্জ যে হবে সেটা শেখ হাসিনা আন্দাজটা করেছিলেন, তার জন্যই উনি কথাটা বলেছিলেন। এখন রেজিম চেঞ্জ তো হয়ে গেল। এই যে এতদিন ধরে শেখ হাসিনা বরাবর বলে যাচ্ছেন যে ওই আমেরিকা এই মানে এই তক্তাপালটের পেছনে রয়েছে, হঠাৎ তিনি আমেরিকাকে একেবারে নির্দোষ বলতে শুরু করলেন কেন? কারণ তো একটা থাকবে। তিনি হঠাৎ পরশু তার আগের দিন হঠাৎ তিনি একটা এই যে আমাদের নিউজ 18 একটা বাংলায় একটা ইন্টারভিউ দিলেন। তিনি বললেন যে এই যে তক্তা পালটের ব্যাপারটা, রেজিম চেঞ্জের ব্যাপারটা, এর মধ্যে আমেরিকা ছিল না। তার কথার মধ্যে ইঙ্গিত ছিল CIA ছিল, কিন্তু আমেরিকা ছিল না। এবার আপনারা আমেরিকার প্রসঙ্গে চলে যান। ঘটনা কিন্তু আপনাদের আমার চোখের সামনে ঘটছে। আমেরিকায় প্রথম দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প একেবারে তাহি মধুসূদন করে দিলেন, ট্যারিফ ফ্যারিফ চাপিয়ে একেবারে B1 ভিসা না B2 ভিসা বন্ধ করে দিয়ে একেবারে উনি মানে দেশ থেকে লোক তাড়িয়ে মানে তাহি মধুসূদন করে দিলেন একেবারে অবস্থা। তারপর ট্যারিফ নিয়ে ভারতবর্ষের সঙ্গে একটা গন্ডগোল চললো। ভারতবর্ষ বলল যে আমি দুটো সেক্টর খুলবো না, একটা হচ্ছে আমাদের মিল্ক প্রোডাক্ট সেক্টর, একটা হচ্ছে এগ্রিকালচার সেক্টর। তারপর এই নিয়ে যখন গন্ডগোল চলে তখন বাজারের অবস্থা খুব খারাপ। আমেরিকার চীনের সঙ্গে গন্ডগোল লেগে গেছে, ভারতের সঙ্গে গন্ডগোল লেগে গেছে, রাশিয়ার সঙ্গে গন্ডগোল লেগে গেছে, 3টে মহাশক্তির সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে আমেরিকার অবস্থা খুব খারাপ। এদিকে আমেরিকার তখন বাজেট পাস হচ্ছে না, ফলে শাটডাউন হয়ে গিয়েছে। কারণ ডেমোক্র্যাটরা বলছে যে আমরা বাজেট পাস করব না, আর ডেমোক্র্যাটদের সই ছাড়া বাজেট পাস হবে না, ফলে একদম শাটডাউন হয়ে গেল। কেউ মাইনেপত্র পাচ্ছেন না, এমন পাচ্ছেন। তারপরে নেগোসিয়েশন হলো আমেরিকা যে আপনি প্রেসিডেন্ট থাকুন, কিন্তু আপনি ওই এক্সিকিউটিভ অর্ডারে খাস করে সই করে দিলেন, আর এর নামে আপনি টুইটারে দেখে দিলেন, আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি দেখে দিলেন, ওই সমস্ত চলবে না। তা যদি করেন তাহলে পরে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো। তারপর থেকে দেখবেন ডোনাল্ড ট্রাম্প কোন রকম আপনার ওই স্পেশাল অর্ডার তিনি আর পাশ করেননি। আর সোশ্যাল মিডিয়াতে তার লেখাও কিন্তু কমে গিয়েছে।
তখন দায়িত্বটা কে নিলেন, আমি ভিডিও করেছিলাম। দায়িত্ব নিলেন তখন আমেরিকাকে চালানোর জেডি ভান্স এবং মার্কো রুবিও। এই যে জেডি ভান্স আর মার্কো রুবিও এই দায়িত্ব নেওয়ার পরেতে তুলসী গেবার্ড একটা পরিষ্কার একটা ভাষণ দিলেন। সারা পৃথিবী সেই ভাষণ শুনেছে যে আমরা যতদিন আমেরিকা টাকা পয়সা খরচা করে করে যে দেশে আমরা রেজিম চেঞ্জ করেছি সেই কটা দেশ সন্ত্রাসবাদী রাষ্ট্রে ভরে গেছে। ফলে আমরা আমাদের এখন নতুন নীতি, আমরা এখন ওই দিকে টাকা পয়সা খরচা করব না, যে যার মতো দেশ শাসন করবে। আপনার নিশ্চয়ই মনে আছে। এইবার তখন থেকে ভারতের সঙ্গে একটা সম্পর্ক শুরু হয়। সম্পর্কটা তৈরি করেন জেডি ভান্স, তার স্ত্রী উষা ভান্স, বিশেষ করে তিনি ভারতীয় মহিলা, এবং হচ্ছেন মার্কো রুবিও। এই মার্কো রুবিও কিন্তু আসল খেলোয়াড়। মার্কো রুবিও মাঝে মধ্যেই জয়শঙ্করের সঙ্গে, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করতেন। এই বিদেশমন্ত্রী আমাদের জয়শঙ্করের সঙ্গে লাস্ট যে ভিজিটটা ওনার হয়, লাস্ট যে কথাবার্তাটা ওনার হয়, তখন এই ইন্দো প্যাসিফিক, তারপর সন্ত্রাসবাদ, হ্যান ত্যান, এই সমস্ত নিয়ে নানান রকম কথাবার্তা হয়। মূল কথাটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্যারিফটা কি হবে, এই কি হবে, কি বলে, আমাদের চুক্তিটা কি হবে, এই যে আমাদের যে চুক্তিটা যেটা আটকে আছে সেই চুক্তিটা কি হবে। তখন ভারতবর্ষ বলে যে এই চুক্তি কিন্তু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা বাংলাদেশ থেকে পা তুলে নেবেন। এটা আমি বরাবরই বলেছিলাম, পা তুলে না নেওয়া পর্যন্ত ওই এগ্রিমেন্ট কিন্তু হবে না। তখন বলেন যে আমরা কিভাবে বাংলাদেশ থেকে পা তুলতে পারি, আপনাদের নোংরা আপনারা যেটা ঘেটেছেন সেটা আপনারা সামলাবেন, আপনারাই করবেন, এটা আপনাদের দায়িত্ব, আপনারা কিভাবে করবেন আপনারা দেখুন। তখন দুজনের মধ্যে একটা কথাবার্তা হয়। কথাবার্তা হওয়ার পর তারপর ঠিক হয় যে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলবেন। জয়শঙ্কর এই বুদ্ধিটা দেন যে আপনি যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলেন সমস্যার সমাধান হলেও হতে পারে। তখন একটা টেলিফোনিক কনভারসেশন হয় শেখ হাসিনার সঙ্গে, এবং শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও কথা বলেন। কথা বলার পর দেখবেন, কথা বলার আগে, মার্কো রুবিওর সঙ্গে কথা বলার আগে শেখ হাসিনার টোন যা ছিল, মার্কো রুবিওর সঙ্গে কথা বলার পর শেখ হাসিনার টোন সম্পূর্ণ উল্টে গেল। তার মানে এমন কিছু কথা শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর হয়েছে থ্রু জয়শঙ্কর, যাতে শেখ হাসিনা বুঝতে পারছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউনূসের পেছনে আর নেই, মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বাংলাদেশ থেকে সরে গেছে এবং হাসিনাকে সাপোর্ট করছে। এবং হাসিনা তখন জিজ্ঞেস করেন, আমার যা শোনা কথা, হাসিনা তখন জিজ্ঞেস করেন যে আমি তাহলে কবে নাগাদ কিভাবে দেশে ফিরবো। তখন মার্কো রুবিও বলেন যে আপনি এখনো পর্যন্ত রিজাইন করেননি, আপনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, বাই ডিসেম্বর আমরা আপনাকে ফেরত দেব, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা আপনাকে ফেরত নিয়ে যাব ভারতের সহযোগিতায়। এই যে আমি বলেছি না ডিসেম্বর, এইটা আমার কানে এসেছিল, এই কথাটা কিন্তু মার্কো রুবিওর কথা, যেটা উড়ে উড়ে আমার কানে এসেছিল, কিন্তু পেছনের গল্পটা আমি জানতাম না যে ভেতরে ভেতরে এই কাণ্ডটি ঘটেছে। এই মার্কো রুবিওর সঙ্গে শেখ হাসিনার কথা, পর শেখ হাসিনা তারপরে একটা সংবাদপত্রে একটা বিবৃতি দিলেন যে হ্যাঁ আমেরিকা এর পেছনে ছিল না। এই যে 180 ডিগ্রি পরিবর্তন, এটা তো একদিনে হঠাৎ হয়নি। এই 180 ডিগ্রি পরিবর্তন কিন্তু আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু সবই আমাদের চোখের সামনে ঘটেছে, আমরা কেউ ধরতে পারিনি। কূটনীতির খেলা এমনই খেলা, এই কূটনীতির খেলা ধরা খুব মুশকিল। যারা
কূটনীতি নিয়ে কাজ করে না, তারা 20 কদম 25 কদম বলি না এগিয়ে ভাবে, 20 কদম 25 কদম এগিয়ে ভেবেছে। এখন ট্রাম্প ইচ্ছে করলেও, আর ট্রাম্পের তো ইচ্ছে নেই, প্রথম কথা হচ্ছে ট্রাম্পের এই ইউনূস সম্পর্কে কোনো রকম ইচ্ছেই নেই, ইউনূসকে তারাও তো পছন্দও নয়, এখন বাধ্য ডিপ স্টেটের জন্য করতে হতো। কিন্তু ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ, আমি এটা বলে যাচ্ছি, ডিপ স্টেট কিন্তু অ্যাক্টিভ। কিন্তু যেহেতু মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং কংগ্রেস এবং রিপাবলিকান ডেমোক্র্যাট সব একসঙ্গে হয়ে গিয়েছে, ফলে আমাদের ভারতবর্ষের মতো একটা শক্তিধর একটা মানে তৈরি হয়ে গিয়েছে আমেরিকার মধ্যে। আমেরিকাকে পুনর্গঠন করতে গেলে সবাই বুঝেছে যে আমেরিকাকে এক হতে হবে। আমেরিকা যদি এক না হয় তাহলে পরে এই আমেরিকাকে অর্থনীতিকে বাঁচানো যাবে না, কারণ আমেরিকার অর্থনীতির ধার কিন্তু 37 ট্রিলিয়ন ছিল, 37 ট্রিলিয়ন থেকে 39 ট্রিলিয়ন না 40 ট্রিলিয়নে অলরেডি পৌঁছে গিয়েছে। আর যদি ট্রাম্পের হাতে ক্ষমতা থাকে আরো 2.5 বছর, তাহলে এটা অন্তত 45 ট্রিলিয়ন কি 847 ট্রিলিয়নে গিয়ে পৌঁছাবে। ফলে দেশ কি বাঁচাতে গেলে, আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে বেঁচে থাকতে হলে ট্রাম্পকে সাইড করে দিয়ে আমরা সবাই মিলে জোট বেঁধে দেশটা চালাই, এই হচ্ছে ব্যাপার। এখন এই যে কথাটা, এই যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে অ্যাজ প্রাইম মিনিস্টার, এই কথাটা কিন্তু হচ্ছে মার্কো রুবিওর কথা, যে কথাটা আমি আপনাদের বলেছি। উড়ো উড়ো খবর আমার কাছে এসেছিল, সেই খবরের ভিত্তিতে আমি বলেছি, কিন্তু খবরের ভিতরের জিনিসটা আমি জানতাম না, যেটা আজকে আপনাদেরকে আমি শেয়ার করলাম। এখন এই ঘটনাগুলো দেখুন, আপনারা পর চোখের সামনে, যদি কোনো ভুল আমি বলে থাকি তাহলে আপনারা আমায় ধরিয়ে দেবেন। এই ঘটনাগুলো সব কিন্তু আপনারা আমার চোখের সামনে ঘটেছে, কিন্তু আমিও ধরতে পারিনি, আপনারাও ধরতে পারেননি, কিন্তু ভেতরে ভেতরে খেলাটা হয়ে গিয়েছে। এখন দেখছেন এই যে আজকে তো শুনলাম কয়েকটা ছোটখাটো ঝামেলা হয়েছে, এবং আপনাদের জুলাই স্মৃতি কতগুলো পুড়িয়ে দিয়েছে, তারপরে কি বাস ট্রাম জ্বলেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু এখন বিবৃতি দিচ্ছেন, খুব নরম বিবৃতি দিচ্ছেন, সেইভাবে বিবৃতি দিচ্ছেন না। কারণ ভারত থেকে বলা হয়েছে, আপনি যে শাটডাউন যেটা করেছিলেন, এই বন্ধ যেটা ডেকেছিলেন, হরতাল যেটা ডেকেছিলেন, সেইটার এত সাড়া আপনি পেয়েছেন, তাতে বুঝে গেছেন আপনি দেশের মানুষ আপনার সঙ্গে আছে। আর দেশকে উত্তপ্ত করলে হবে কি, দেশের মানুষ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। ফলে এর থেকে বেশি এগোনোর দরকার নেই, আপনি দেশের পাস বুঝে গেছেন, আপনি ছেড়ে দিন। আর আমার যা মনে হয়, আমার যা রিডিং, এই যে 17 তারিখ কেউ সাহস করে, কোনো জাজ সাহস করে ওই চূড়ান্ত রায় দেবে না, আর যদি দেয় তাহলে বোকার মতো রায় দেবে, কারণ এই রেজিম থাকবে না। এই ইউনূস যে কোনোদিন পালাবে, ইউনূসের সব পথ বন্ধ, ইউনূস যে কোনোদিন পালানোর চেষ্টা করবে, অথবা ইউনূস স্টেপ ডাউন করে কোথাও একটা চুপ করে বসে থাকবে, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে দেবে। তখন যখন শেখ হাসিনা দেশে গিয়ে বসবেন, তখন এই জজ কি ছাড়া পাবেন? যিনি ফাঁসির অর্ডার দিচ্ছেন অবৈধভাবে, তিনি কি ছাড়া পাবেন? জজ সেটা জানেন না, জজ সেটা খুব ভালো করে জানেন। ফলে জাস্টিস যিনি থাকবেন, তিনিও কিন্তু ভেবে চিন্তে কথা বলবেন, অনেকটা ভেবে চিন্তে। আর এই কারণেই এই যে আপনাদের এনএসএ খলিলুর রহমানের কেসটা গেছে, খলিলুর রহমান খুব অপমানিত হয়ে আপনাদের দেশ থেকে চলে গেছিলেন। উনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে আমি গিয়ে এত অপমানিত হয়েছি, আমার সঙ্গে যখন কথা হতো তখন উনি আমার মুখের দিকে, মানে ডক্টর ইউনূস মুখের দিকে চেয়ে কথা বলতেন না, উল্টো দিকে চেয়ে কথা বলতেন। তিনি রাগ করে ফিরে গিয়েছেন। এবার ভারত যখন ডেকেছে, এই কনক্লেভে ডেকেছে, বলেছে লুপসে পুষছে কাউকে আমরা চাই না, আমরা যদি চিনি, অজিত দোভাল বলেছেন, আমরা চিনি একমাত্র একে খলিলুর রহমানকে পাঠাতে হবে।
তাই খলিলুর রহমানের হাতে পায়ে ধরে খলিলুর রহমানকে ডেকে আনা হয়েছে। ডেকে এনে এবার তাকে একটু বলে টলে এবার তার সঙ্গে মিটিং ফিটিং করে তাকে দিয়ে একটা বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু বার্তা যা পৌঁছানোর বার্তা পৌঁছে গেছে। এবং খলিলুর রহমান ওখানে গিয়ে মার্কো রুবিওকে সমস্ত কিছু বলে দিয়েছেন, A to Z। ইউনূস কত টাকা মেরেছে, ইউনূসের সহচরেরা কত টাকা মেরেছে, দেশের কি অবস্থা, সমস্ত সমস্ত কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছে। ফলে এবার আপনারা বুঝুন যে আমেরিকার বুকে মানে এখন মানে আমাদের ইউনূসের কি অবস্থা। আমেরিকায় কোনোদিন জায়গা পাবে? আমেরিকায় কোনোদিন জায়গা পাবে না। খলিলুর রহমান একদম ড্যাংটো করে দিয়ে চলে এসছে। এখন খলিলুর রহমান যাবেন, গিয়ে সোজাসুজি শেখ হাসিনার পায়ে পড়ে যাবেন, আমাকে বাঁচান, অন্তত আমাকে রেহাই দিন, আমি আপনার কি কাজ করতে হবে বলুন, আমি করে দিচ্ছি। এই হলো ব্যাপার। আমি কতটা পরিষ্কার করতে পারলাম আমি জানি না, তবে যে ঘটনা চোখের সামনে আমাদের ঘটেছে সেই ঘটনাটুকুই আপনাদের আমি ব্যাখ্যা করলাম। এবার যতটুকু আপনারা বুঝেছেন, যদি না বুঝতে পারেন আমাকে ফোন করবেন অথবা আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই উত্তর দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।